আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। এই ঘটনাটি পাঠিয়েছেন শুভ ভাই মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কোনো একটি গ্রাম থেকে। এই শুভ ভাই ছোটবেলা থেকেই উনি ওনার নানুর বাসায় বেড়ে উঠেছেন। ওনার শিশুকাল শৈশবকাল সব নানুর বাড়িতে বেড়ে ওঠা। আর ওনার নানুর বাড়িটা টঙ্গীবাড়ি উপজেলারই কোনো একটা গ্রামে। আর এই গ্রামটা একদম প্রত্যন্ত গ্রাম, বিলের মাঝে তার নানুদের বাড়ি। আর এই বাড়িটার চারপাশে বিল হওয়াতে বর্ষার মৌসুমে এই বাড়িটা একদম চারপাশ পানিতে থই থই হয়ে যায়। তো কি হয়, বর্ষার মৌসুমে মানুষ কিন্তু অনেক রকমের জাল দিয়ে মাছ শিকার করে। দেখা গেছে কেউ ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে, আবার কেউ কচুরির ডগায় বড়শি বেঁধে মাছ শিকার করে। সারা রাত বড়শি পেতে রাখে, তারপর একটা নির্দিষ্ট সময় ওগুলা উঠিয়ে নিয়ে যায়। তো এমনই একটা বর্ষার মৌসুমে এই শুভ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে। উনিও ওই বিলের মাঝে জাল পেতে রেখেছিলেন। আর মূলত উনি কারেন্ট জাল পেতে রেখেছিলেন। আর এই কারেন্ট জাল কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন, কিছুক্ষণ পরে পরে গিয়েই এই জালগুলা দেখে আসতে হয়। কারণ হলো এই জালগুলাতে যে মাছগুলা আটকা পড়ে, এই মাছগুলা কিন্তু পানির নিচে ডুবে থাকার কারণে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সেই কারণে একটু পরে পরে গিয়ে দেখে আসতে হয়, যেগুলা মাছ আটকা পড়ে ওই জালে ওই মাছগুলা নিয়ে আসতে হয়। তো উনি সারাদিন এই জালগুলা চেক করছেন। এখন সন্ধ্যার পরে তো জাল চেক করা যাবে না, তো উনি কি করেন, ওই দিনকে বিকেল বেলা একটা নৌকা নিয়ে উনি বিলে চলে যান। সময়টা সন্ধ্যার কিছুক্ষণ আগে, দেখা গেছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। তো উনি নৌকা নিয়ে যাচ্ছেন বিলের মাঝে। একটা সময় উনি ওনার জালের কাছে পৌঁছে যান। জাল দেখে ওই দিন দেখলেন ভালোই মাছ পেয়েছে। তো মাছ উনি উত্তোলন করলেন জাল থেকে। মাছ উত্তোলন করে যখন ফিরবেন বাড়ির দিকে, তখন উনি একটা শব্দ পেলেন। হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ডাক দিলে যেরকম শব্দ হয়, বিশেষ করে হাঁসের বাচ্চার, উনি একটা হাঁসের বাচ্চা শব্দ পেলেন। তো ওই শব্দটা আসতেছিল, উনি লক্ষ্য করলেন যে এই রাস্তার পাশেই, মানে নৌকা দিয়ে যেদিক দিয়ে আসবে, এই রাস্তার পাশেই একটা কচুরির ভেলা ছিল। কচুরির ভেলা অনেকগুলা কচুরি ওই জায়গাতে একসাথে জড়ো করে ওই ভেলাটা তৈরি হয়, ওইখানে গাছ লাগায় দেয় ওই কৃষকেরা গ্রামের। ওইখানে লাউ গাছ, কুমড়ো গাছ। তো যাই হোক, ওই দিক থেকে ওই শব্দটা ভেসে আসছিল। তো এই শব্দটা উনি লক্ষ্য করে ওই দিকে যেতে থাকেন। কিছুটা দূর যাওয়ার পরেই উনি ভালো করে লক্ষ্য করে দেখেন কি, এই কচুরির ভেলার উপর থেকেই একটা হাঁস অনেকগুলা বাচ্চা নিয়ে বসে আছে। আর শব্দগুলা ওই ভেলা থেকে আসতেছে। ওনার মনে তো দুষ্টু বুদ্ধি উকি দিল। উনি চিন্তা করলো, যে করে হোক এইখান থেকে হয় হাঁস, নাই তো হাঁসের বাচ্চা ধরতেই হবে। এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, মাগরিবের আজানও ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু মাগরিবের আজান হলেও চারপাশ এখনো অন্ধকার নেমে আসেনি পুরাপুরি, মোটামুটি আলো আছে। তো এই আলোতেই কিন্তু উনি দেখছেন। তো যখন উনি নৌকাটা নিয়ে ওই কচুরির ভেলার সামনে যায়, তখন লক্ষ্য করে যে এই হাঁসগুলা কচুরি ভেলা থেকে নেমে একটা ধইঞ্চা ক্ষেত আছে, ওই ধইঞ্চা ক্ষেতের মধ্যে চলে যেতে নিছে আর কি। তো উনি ভাবলেন, হাঁসগুলা যদি ধইঞ্চা ক্ষেতের মধ্যে চলে যায়, তাহলে তো উনি এই হাঁসগুলাকে ধরতে পারবেন না। তো কি করা যায়, উনি একটু দূরে সরে আসলেন। তখন আবার হাঁসগুলো আস্তে আস্তে ওই ভিটার উপরে চলে আসলো। তখন উনি একটা শয়তানি বুদ্ধি খেললেন। উনি চিন্তা করলেন যে উনি পানিতে নেমে যাবেন। পানিতে নেমে, যেহেতু এখানে বেশি পানি ছিল না, অল্প পানি, হয়তোবা ওনার বুক পর্যন্ত পানি ছিল, এই জন্য উনি চিন্তা করছেন এখানে নেমে আস্তে আস্তে ওইখানে যাবেন। তো যেই ভাবা সেই কাজ, উনি চলে গেলেন ওইখানে। চলে যাওয়ার পর এইদিকে কিন্তু মানে একদম আলো আধারি হয়ে গেছে। এখন আলোর পরিমাণ একদম কম হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে একদম। এই জন্য হাঁসগুলা ওনাকে আর লক্ষ্য করতে পারলেন না। উনি কি করলেন, ডুব দিয়ে ওইখানে গিয়ে আস্তে করে উঠে হাঁসগুলাকে একটা ধাওয়া দিলেন। ওই ধাওয়াতে ওই হাঁসগুলার থেকে 3-4টা বাচ্চা উনি ধরতে সক্ষম হলেন। তো উনি 3-4টা বাচ্চা যখন ধরতে পারলেন, উনি বললেন, যাজ্ঞা, বড় হাঁস যেহেতু ধরতে পারে নাই, বাচ্চাগুলো নিয়ে যাই, এগুলারই পালমু, পাইলা বড় করবো। এই চিন্তা করে উনি বেশ খুশি হলেন। খুশি মনে উনি নৌকায় ফিরে আসলেন। নৌকায় ফিরে আসতে আসতে এতক্ষণে একদম অন্ধকার নেমে আসছে। তারপরেও অন্ধকার হলেও চারপাশ বোঝা যাচ্ছে।
তো উনি নৌকা নিয়ে আগাতে থাকলেন। কিছুটা পথ আগিয়েছে, দেখা গেছে ওইখান থেকে বাড়ি প্রায় 40 মিটার হবে এরকম দূরত্বে আছেন। আর ওই জায়গাটা কিন্তু বাড়ির পিছনের দিক। আসলে এই বিলটা হলো বাড়ির পিছনের দিকে, আর পিছনের দিকটা হলো পশ্চিম দিক, আর বাড়ির দক্ষিণ দিক দিয়ে গিয়ে পূর্ব দিকে ওই ওনাদের নানাদের বাড়ি আর কি। তো এইভাবেই যেতে হবে। ওই জায়গাটা আবার এমনিতেও ভয়ঙ্কর, ওই জায়গাটা নিয়ে অনেক কথা আছে। তো যাই হোক, উনি নৌকা নিয়ে আস্তে আস্তে একটা ব্যাপার লক্ষ্য করলেন। হঠাৎ ওনার কাছে মনে হলো ওনার নৌকাটা, উনি যেই পাশে বসে আছেন এই পাশটা একদম আলগি হয়ে গেল, মানে পানি হতে কিছুটা উপরের দিকে উঠে গেল। এরকম হয় কখন, যখন নৌকার এক প্রান্তে আপনি থাকবেন আর অপর প্রান্তে আপনার থেকেও ভারী কোনো মানুষ উঠবে, তখন এরকম হয়। ওনার কাছে তখন ব্যাপারটা ঠিক এরকম মনে হলো নৌকার ওই মাথায় যেন কিছু একটা এসে পড়লো, ওনার বুকের মধ্যে একটা ধরাস করে উঠলো। এর মধ্যে উনি লক্ষ্য করলেন ওই জায়গাটা, নৌকার ওই মাথাটা একদম অন্ধকারের মধ্যেও আরো অন্ধকার, মনে হচ্ছে অন্ধকারের একটা দলা ওই জায়গায় আবদ্ধ হয়ে আছে। এইটা দেখে তো উনি একদম জমে যাওয়ার মতো অবস্থা। এর মধ্যে কি হয়, ওই অন্ধকারের দলাটার মধ্যে দুইটা আলো ভেসে উঠলো। আলো দুইটা এরকম জ্বলন্ত কয়লার মধ্যে যদি আপনি ফু দেন, অন্ধকারের মধ্যে এই কয়লা দুইটা কিরকম জলজল করে উঠবে, ওইখানে দুইটা আলো এরকম জলজল করে উঠলো। এইটা দেখে উনি একদম হতভম্ব হয়ে গেলেন, ওইখানে একদম জমে গেলেন। কিসের নৌকা চালাবেন উনি 1 ইঞ্চিও নড়তে পারছিলেন না। উনি মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকলেন। উনি ভাবতে থাকলেন আজকে হয়তোবা ওনার শেষ দিন এই জায়গায়। নানা নানির মুখে তো কতই ভূতের গল্প শুনেছি, আজকে তো আমি তাদের খপ্পরে পড়ে গেলাম। কিন্তু এর মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা হলো, বাচ্চাগুলা রেখে যা, ভালো চাইলে বাচ্চাগুলা রেখে যা। এই বিলের মাঝে উনি এরকম একটা শব্দ পেয়ে মনে হচ্ছে এখনই ওনার কলিজা ফেটে উনি ওইখানে মারা যাবেন। আর এর মধ্যে উনি কিন্তু কোনো দোয়া দুরু তো মনে করতে পারছিলেন না, যতটুক পারতেছিল ততটুকু উনি চেষ্টা করতেছিলেন, কিন্তু ওনার হাত পাও নাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। এর মধ্যে উনি আর একটা ব্যাপার লক্ষ্য করলেন, ওই যে অবয়বটা, ওই অবয়বটা নৌকার ওই মাথা থেকে সাই করে এই মাথায় ওনার কাছে চলে আসলেন। আর কাছে চলে এসেই সপাটে ওনার গালের মধ্যে একটা চর বসিয়ে দিলেন। এমন চরের আঘাত এটা ছিল, এই আঘাতটা ওনার কাছে মনে হয়েছিল যাতে জ্বলন্ত কোনো লোহা গরম করে শরীরের মধ্যে লাগালে যেরকম হবে এরকম একটা অনুভূতি। এই অনুভূতি লাগার পর উনি তো আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়লেন। এরপর যখন ওনার জ্ঞান ফিরে, তখন উনি দেখতে পান কি উনি বাড়িতে নানুদের ঘরে চৌকির উপর শুয়ে আছে। কি ব্যাপার, উনি বাড়িতে আসলেন কি করে? ওনার নানির কাছে জিজ্ঞাসা করলেন আমি বাড়িতে কি করে আসলাম। তখন ওনার নানি ওনাকে বললেন যে ওই দিক দিয়ে আবার একজন বাড়ি ফিরছিলেন নৌকা নিয়ে। মূলত ওই দিকটাতে একটা বাজার আছে, দক্ষিণ দিকে মানে একটা সড়ক, আর ওই সড়কের মধ্যে একটা ছোট্ট বাজার আছে, চায়ের টং দোকান টোকান আর কি। আর বড় একটা বাজার আছে, এটা বাড়ি থেকে পূব দিকে, ওইটাই মেন বাজার আর কি। আর এটা ছোট্ট বাজার হওয়ার কারণে সচরাচর ওইখানে মানুষ যাতায়াত করে না। তো ওই লোক আবার ভাগ্যক্রমে ওই দিন ওই বাজারে গেছিলেন, তখন আবার উনি নৌকা নিয়ে ওই দিক দিয়ে ফিরছিলেন, দেখতে পান যে বিলের মাঝে ওনার নানাদের নৌকা ওইখানে পড়ে আছে। ওনাদের নানাদের নৌকা ওইখানে পড়ে থাকতে দেখে উনি ভাবেন যে হয়তোবা ওনার নানা জালে মাছ দেখছে, এই কারণে নৌকা এখানে। তো এটা ভেবে উনি ডাক দেন। ওই লোকটা আবার ওনার নানার বয়সী ছিল। তো ওনার নানাকে যখন ডাকলেন, ওনার নানা যখন সারা শব্দ দিচ্ছে না, তখন তো ওই লোকের মনে একটা সন্দেহ হয়, কিরে কি হয়েছে, ঘটনা কি? উনি তো এরকম লোক না, ডাকলেই সারা দেওয়ার কথা। এটা ভেবে ওনার মনে জানান দেন যে এখানে হয়তো বা কিছু একটা ঘটছে অস্বাভাবিক, কারণ ওই জায়গাটাও ভালো না, বাড়ির সবাই জানে। তো যেহেতু ওনার মনে সন্দেহ হলো, নৌকার কাছাকাছি উনি গেলেন। নৌকার কাছে গিয়ে দেখেন যে এই শুভ ভাই ওইখানে বেহুশ হয়ে পড়ে আছে। তখন উনি শুভ ভাইকে উদ্ধার করলেন, শুভ ভাইকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার অনেকক্ষণ পর এই শুভ ভাইয়ের জ্ঞান ফিরল। এই সমস্ত কথা উনি ওনার নানুর মুখ থেকে শুনলেন, এবং উনি কি দেখলেন মাছ জাল থেকে ছুটিয়ে আনার সময় এই সমস্ত ঘটনা সবাইকে বললেন। তো ওই দিনকার মতো বাড়িতে যারা ময়মুরব্বী ছিল, ওই ময়মুরব্বীরা ওনাকে ঝাড় ফুঁক দিলেন, পানি ফু দিয়ে ওনাকে খাওয়ালেন, ওনাকে আশ্বাস দিলেন যে এসব কিছু না, তুমি ভুল দেখছো, তুমি যদি ভুল না দেখো তাহলে ওই নৌকায় বাচ্চাগুলা কই। আজব করা বিষয় হলো নৌকায় কিন্তু কোনো বাচ্চা ছিল না, হাঁসের বাচ্চা আর কি। তো ওই রাতে খাওয়া দাওয়া করে শুতে শুতে ওনার প্রায় 10টা 10:30 বেজে যায়। এর মধ্যে ওনার শরীরে বেশ জ্বর চলে আসে। তো জ্বরের তাপে উনি শুয়ে পড়েন।
হঠাৎ হয়তোবা মাঝরাতে উনি একটা স্বপ্ন দেখেন। ওই রাতে স্বপ্নে সেই ভয়ঙ্কর কালো অবয়বটা দেখতে পেলেন, যার চোখগুলো আগুনের কয়লার জ্বলন্ত ফুলকির মতো জ্বলজ্বল করছিল। ওনাকে আবারও বলছে, দেখ, তুই আমাদের বাচ্চাদেরকে ডিস্টার্ব করছিস, যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হতো তাহলে তোর জীবন আজ ওইখানেই শেষ হতো, আর তোকে আজকের মতো ছেড়ে দিলাম, তুই বাচ্চা মানুষ, এই কারণে তোকে ছেড়ে দিলাম। এরপর যদি তোকে আর ওইখানে গিয়ে আমার বাচ্চাদেরকে ডিস্টার্ব করতে দেখি তাহলে জেনে রাখিস তোর কপালে খুব ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, তোর জীবনকে আমি নরক বানিয়ে দেব। এই কথা বলে স্বপ্নের মধ্যেই ওই অবয়বটা আবার ধীরে ধীরে মিলিয়ে যায়। তো এর পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পরে এই স্বপ্নের কথা উনি ওনার নানুর কাছে সব খুলে বললেন। ওনার নানু এই স্বপ্নের কথা শুনে উনি আর বিলম্ব করলেন না। উনি এইসব বিষয়ে বিশ্বস্ত মানুষ ছিলেন আর খুব সচেতন মানুষ ছিলেন। উনি কি করলেন, ওনাকে স্থানীয় একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কারি সাহেব হুজুরের কাছে নিয়ে যান। কারি সাহেব হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সমস্ত কথা খুলে বললেন। কারি সাহেব হুজুর আবার এই সমস্ত জিন রিলেটেড কাজে উনি আবার পারদর্শী ছিলেন। মানে এলাকার মানুষজন ওই কারি সাহেব হুজুর কাছে যায় তাবিজ কবজ ঝাড়ফুঁক করার জন্য। তো সমস্ত কথা কারি সাহেব হুজুর শুনলেন। কারি সাহেব হুজুর শোনার পর উনি ওনার একটা রুম আছে ব্যক্তিগত, ওই রুমের মধ্যে চলে গেলেন। প্রায় আধা ঘন্টা পরে উনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে উনি ওই শুভ ভাইয়ের গলাতে একটা তাবিজ ঝুলিয়ে দিলেন, মানে কবজ, আর একটা কবজ দিলেন। বললেন যে এইটা ভিজিয়ে পানি পান করতে এবং ওনার মাথার মধ্যে দেওয়ার জন্য। আর নানুকে কিছু কথা বললেন যে ওইখানে একটা জিনের পরিবার তার বাচ্চা নিয়ে রাত্রি যাপন করার জন্য ওইখানে বসেছিল। আর এই শুভ ভাই তখন গিয়ে ওই জিনের পরিবারটাকে অসুবিধায় ফেলে দেয়, বিরক্ত করে। বিরক্ত করার একটা পর্যায়ে যখন ধাওয়া দেয় তখন একটা বাচ্চা নাকি আহত হয়, আর এই জন্য ওই জিনটা ক্ষিপ্ত হয়। পরবর্তীতে দেখে ওর বয়স অল্প, অবুঝ, আর ওই জিনটা অতটা খারাপ না, ভালোই, মানুষকে অত ক্ষতি করে না। তবে যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে মানুষকে ক্ষতি করে, এমনি ভয় দেখায় আর কি। যাই হোক, ওই কারি সাহেব হুজুর নানুকে বলেন যে ওই জিনগুলো ওনাকে আর ক্ষতি করবে না, মানে উনি অল্প বয়স হওয়ার কারণে ওনাকে যতটুকু ভয় দেখানোর দেখিয়ে সাবধান করে গেছেন। পরবর্তী সময় যদি উনি বিলে গিয়ে আবার এরকম কোন কথা কাজ করে তাহলে ওনাকে ক্ষতি করবে। এবারের মতো ওনাকে মাফ করে দিছে। তারপরেও ওইখানে গিয়ে ওনাদের সাধ্য মতো যা পারে ওইখানে রেখে দিয়ে আসা কথা বলে। ওই কচুরির যে ভেলাটা, ওই ভেলাটার মধ্যে। তো ওনার নানু ওই দিন বাজার থেকে যাওয়ার সময় কিছু চিড়া আর কলা ওইখান থেকে বাজার থেকে নিয়ে যান। ওই দিন সন্ধ্যার কিছু আগ মুহূর্তে এই শুভ ভাইকে নিয়ে গিয়ে ওই ভেলাটার উপর চিড়া, কলা আর অল্প একটু দুধ কচু পাতার মধ্যে করে ওইখানে রেখে দিয়ে আসেন। এরপর থেকে এই শুভ ভাইয়ের সাথে ওই ঘটনা আর কখনো পুনরাবৃত্তি হয়নি, মানে এই ঘটনাটা এখানেই শেষ হয়ে গেছে। তো শুভ ভাই জানিয়েছেন যে ওনার সাথে আরো কিছু ঘটনা আছে, যদি আমাদের কাছে ভালো লাগে ঘটনা তাহলে এই ঘটনা সিলেক্ট হলে পরবর্তী সময় উনি আরো ঘটনা পাঠাবেন। তো এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।